নমস্কার বন্ধুরা, রাস্তায় চলতে চলতে কিছু কথা। আজ সকালে আমার এক বন্ধু আমায় জিজ্ঞেস করছে যে সবাই তো বলছে আমি জিতেছি আমি জিতেছি আমি জিতেছি, কিন্তু আসলে জিতেছেটা কি? তা সেই প্রসঙ্গ দিয়ে শুরু করি। ধরুন জাস্ট রিসেন্টলি জয়েন্টের রেজাল্ট বেরিয়েছে। আপনার পাড়ায় দুজন প্রতিবেশী, আপনার একজন গঙ্গারামের ছেলে আর একজন হচ্ছে পল্টুরামের ছেলে, দুই প্রতিবেশী জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন দিয়েছে এবং তাদের রেজাল্ট আউট হয়েছে। তা আপনাদের দেখা গেছে আগের যে আপনার গঙ্গারামের ছেলে, যে পড়াশোনায় আপনাদের এক্সপেকটেশন ছিল পড়াশোনা করতো, হয়তো পড়াশোনায় ভালো ছিল, হয়তো তার অ্যাটলিস্ট গঙ্গারাম সেটা ক্লেম করে যে ছেলে খুব পড়াশোনায় ভালো এবং বিগত দিনের পরীক্ষাগুলোতেও ভালো ভালো রেজাল্ট করেছে। আর যে পল্টুরামের ছেলে, সে অতটা পড়াশোনা রেজাল্ট ভালো করতে পারেনি প্রিভিয়াস পরীক্ষাগুলোয়, উচ্চ মাধ্যমিকে হোক মাধ্যমিকে হোক, করতে পারেনি। তা যে গঙ্গারাম বলেছিল তার ছেলে মোটামুটি আপনার জয়েন্টে 99% ওপর নাম্বার পাবে, র্যাঙ্ক করবে। পল্টুরামের ছেলেও জয়েন্ট দিয়েছিল, কিন্তু আপনারা অ্যাজ এ পাড়ার প্রতিবেশী হিসেবে আশা করেছিলেন সেরকম ভালো রেজাল্ট করবে না। তো জয়েন্টের রেজাল্ট বেরোনোর পর দেখা গেল গঙ্গারামের ছেলে, যে আপনারা আশা করেছিলেন এবং সমস্ত আপনাদের পাড়া প্রতিবেশীর লোক আশা করেছিল ভালো রেজাল্ট করবে, তা সে দেখা গেল 90% পেয়েছে। সেরকম ভালো র্যাঙ্ক করতে পারেনি। জয়েন্টের ক্ষেত্রে আজকালকার দিনে 90% মার্কস কিছুই না, তাও আবার যদি জেনারেল ক্যাটাগরি হয়। আর পল্টুরামের ছেলে, যে ভেবেছিলেন কিছু করতে পারবে না, সে দেখা গেল মোটামুটি 85%-এর ওপর মার্কস পেয়েছে। যাই হোক, তা এক্ষেত্রে আপনার গঙ্গারামের ছেলেও পাস করেছে, পল্টুরামের ছেলেও পাস করেছে, কিন্তু যেহেতু এক্সপেকটেশনটা, মার্কেট প্রেডিকশানটা সবার ছিল গঙ্গারামের ছেলের ক্ষেত্রে, তাই সবারই আশাহত হয়েছে সবাই হয়তো। আর যারা পল্টুরামের ছেলেকে ভেবেছিল সেরকম কিছু করতে পারবে না, পল্টুরামের ছেলের ভালো রেজাল্ট থেকে পল্টুরামের ছেলের জন্য অনেকে আনন্দিত হয়েছে। তা আমাদের বর্তমানে ইলেকশানের রেজাল্টটা হচ্ছে অনেকটা ওরকম। মিডিয়া প্রোপাগান্ডা হতে পারে, এক্সিট পোল হতে পারে, সেই সমস্ত বিষয়ে সবাই আশা করেছিল বিজেপি একক মেজরিটি নিয়ে সরকার করবে, কিন্তু বিজেপি যখন রেজাল্ট আউট হলো দেখা গেল যে বিজেপি একক মেজরিটি পেল না। এবং যে কংগ্রেসকে সবাই আন্ডার এস্টিমেট করেছিল, কিংবা ইন্ডিয়া জোটকে সবাই আন্ডার এস্টিমেট করেছিল, বিশেষ করে বিরোধীরা, বিজেপিরা, তা ইন্ডিয়া জোট একটা ভালো রেজাল্ট করেছে। তা সেখানে ইন্ডিয়া জোটেরও সেক্ষেত্রে, যদিও ইন্ডিয়া জোট সরকার গড়ার মতন যে মেজরিটি, যে সিট পাওয়ার যে প্রয়োজন 272টা, সেটা ইন্ডিয়া জোট পাবে না, ইন্ডিয়া জোট করতে পারেনি, তাই সরকার করতে পারবে না। কিন্তু উচ্ছ্বাস তো একটা থাকবেই, তাই না? উচ্ছ্বাস না থাকলে কি করে চলবে? এবার প্রসঙ্গে আসি যে বিজেপির মানে আগামী দিনে কি হতে চলেছে, আমাদের দেশে হোক, আমাদের রাজ্যে হোক, আগামী দিনে কি হতে চলেছে। বিজেপির যে রেজাল্ট, এর জন্য যতটা না বিজেপি বলছে যে আমাদের দেশের জনগণ বুঝতে পারেনি, অ্যাকচুয়ালি ওদের বিজেপির যে সেন্ট্রাল কমিটি, ওদের আত্মবিশ্লেষণ করার প্রয়োজন আছে। ওদের অনেক ভুল ভ্রান্তি, অনেক কিছুই রয়েছে। বিশেষ করে সবথেকে বড় ভুল হচ্ছে নরেন্দ্র মোদীর অহংকার। নরেন্দ্র মোদীর মধ্যে বিগত বেশ কয়েক বছর ধরে একটা আমিত্ব ভাব চলে এসেছিল। স্বাভাবিক, স্বাভাবিক, পরপর দুটো টার্মে 10-10টা বছর একক মেজরিটি নিয়ে যে সরকার করছে, তার একটা ও তো মানুষ, তাই না? তার একটা আমিত্বভাব আসবে। মহামানুষ হলে আসতো না। রামকৃষ্ণদেব, বিবেকানন্দ যদি হতো তাহলে আমিত্বভাবটা আসতো না। যেহেতু সাধারণ মানুষ, আমিত্বভাব তো অবশ্যই আসবে, তাই এসেছিল। সেই জায়গা থেকে ওরা বেশ কিছু ভুল ভ্রান্তি করেছিল। সেই ভুল ভ্রান্তিগুলোর তার ফল আজকে বিজেপি হাতে নাতে পেয়েছে, বোঝাই যাচ্ছে। যে নরেন্দ্র মোদী একক মেজরিটি নিয়ে সিংহের মতন সবসময় চলতো, আজ তাকে অন্য শরিক দলের নেতাদের সাথ দিতে হচ্ছে, ওদেরকে আদর আপ্যায়ন করতে হচ্ছে, দেখতে পাচ্ছি আমরা মিডিয়াতে। কিছু করার নেই, এটা জোট রাজনীতির অঙ্গ।
তারপরে ওদের ডিসিশন কিছু ভুল ছিল, যেরকম সাধারণ মানে কর্মসূত্রে বিভিন্ন সারা দেশে আমার কম বেশি বন্ধুবান্ধব আছে, কথাবার্তা হয়। সবথেকে মজার ব্যাপার হচ্ছে উত্তরপ্রদেশ নিয়ে আসি। উত্তরপ্রদেশে একটা চল আছে, মানে উত্তরপ্রদেশে যে সরকার করবে, উত্তরপ্রদেশে যে দল জিতবে, আমাদের কেন্দ্রে সে দল সরকার করবে। তা উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের আন্ডারে এবারে যে বিজেপি ভোটে লড়েছে সেইভাবে ফল করতে পারেনি। তা ওখানে সমাজবাদী পার্টি অর্থাৎ মুলায়ম সিং যাদবের ছেলে অখিলেশ যাদব এবার ভালো লিড দিয়েছে। তা এটার কারণটা হচ্ছে, আমার উত্তরপ্রদেশে বেশ কিছু বন্ধুবান্ধব আছে, তাদের সাথে কথা বলে দেখেছি। এগুলো মিডিয়াতে আলোচনা হবে না, মিডিয়াতে এগুলো বলবে না, দেখতে পাবেন না। তা উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের যে প্যানেল যে সমস্ত কি বলবো প্রার্থী, লোকসভার প্রার্থী পাঠিয়েছিল, তা সেগুলো সব রিজেক্ট হয়েছে। সেগুলো সব রিজেক্ট করে, সেন্ট্রাল কমিটি রিজেক্ট করেছে বিজেপির, সেগুলো সব রিজেক্ট করে ওদের মনের মতন কিছু প্রার্থীকে ওরা ওখানে টিকিট দিয়েছে। তার ফলে ওখানকার লোকাল যে সেন্টিমেন্ট, সেই লোকাল সেন্টিমেন্ট কিন্তু বিজেপির ফরে যায়নি। আর যেখানে সমাজবাদী পার্টি, ওখানে জাতপাত, ওখানকার জাত ভাই যে উত্তরপ্রদেশে এই আপনাদের এই কাস্ট প্রথা খুব বেশিভাবে চলে, যেটা আমাদের এখানে অতটা দেখা যায় না। তা অখিলেশ যাদব ওখানে কিন্তু একটা ভালো একটা গেম খেলে দিয়েছে, তা জাত ভাইদের টিকিট দিয়ে। তো উত্তরপ্রদেশের রেজাল্ট আমরা আজকে দেখতে পাচ্ছি হাতে নাতে। তাই এই ভুলগুলো বিজেপি করেছে, তা ভুল শোধরানোর দায় আমার আপনার কারণ নয়, কারণ আমাদের সেই জন্য টাকা পয়সা দেয় না। আমরা বিশ্লেষণ করব, সমালোচনা করব, এইটুকু আর কি। এরপর আসি পশ্চিমবঙ্গের আমাদের তৃণমূল কংগ্রেস অভাবনীয় ফল করেছে। তৃণমূল কংগ্রেসের উচ্চ স্তরে যে সমস্ত নেতৃত্ব, ওরাও অতটা আশা করতে পারেনি যে এই ধরনের রেজাল্ট আমাদের পশ্চিমবঙ্গে হবে। তা বিরোধীরা বদনাম করছে, ভিলেন বানাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারকে। কি না, লক্ষ্মীর ভাণ্ডারের জন্য লোকে তৃণমূলকে ঝেড়ে ভোট দিয়েছে। এটা কিন্তু বিরোধীদের আর একটা ভুল হচ্ছে। পশ্চিমবঙ্গের জনগণকে অত লোভী ভাবার কোনো কারণ নেই যে শুধু 500-1000 টাকার জন্য, 1000-1500 টাকার জন্য মানুষ একটা সরকার করবে। এই জায়গা থেকে বিশ্লেষণটা অন্যভাবে করতে হবে। পশ্চিমবঙ্গের আজকে তৃণমূলের এই ফলের প্রধান কারণ হলো মুসলিম ভোট, এবং এর জন্য দায়ী হচ্ছে বিরোধীরা অর্থাৎ বিজেপিদের নরেন্দ্র মোদীর বেশ কিছু, এবং বিজেপির যে সমস্ত কর্মীরা আছে তাদের বেশ কিছু আচার আচরণে এমন ভাব প্রকাশ পেয়েছিল যে পশ্চিমবঙ্গের মুসলিমরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল। এটা স্বাভাবিক। ওরা ভয়, নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য সমস্ত ভোটটাকে এক জায়গায় দিয়েছে। আমাদের তৃণমূল কংগ্রেস এবারে লোকসভা নির্বাচনে ভোট পেয়েছে প্রায় 45%-এর একটু ওপরে, 45.77% মতন। আর বিজেপি ভোট পেয়েছে 42.70 এরকম হবে। তা 2% ভোটের ডিফারেন্সে একটা দল সরকার করেছে। এই 45% ভোটের মধ্যে 35% কিন্তু মুসলিম ভোট রয়েছে। তা সেই ক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডারটা যতটা না বড় ফ্যাক্টর, একটা অবশ্যই ফ্যাক্টর। আমাদের গ্রামের আমাদের বাংলার মা বোনেদের কাছে 1000 টাকা হাত খরচ একটা বড় সেন্টিমেন্ট, এটা অস্বীকার করা যায় না। তা সত্ত্বেও বলে রাখতে, এটা কিন্তু আমাদের মুসলিম ভোটটাকে কিন্তু অস্বীকার করা চলবে না। মেন এখানে গেম চেঞ্জার যেটা হয়েছে সেটা হচ্ছে মুসলিম ভোট, এবং আমাদের তৃণমূলের নেত্রী মমতা ব্যানার্জি খুব সচেতনভাবে কিন্তু মুসলিম ভোটটাকে আগলে রাখার চেষ্টা আগেও করেছেন, এখনও করছেন, এবং আগামী দিনেও করবেন। স্বাভাবিক, উনি রাজনীতি করতে এসেছেন, উনি যেটাতে ওনার লাভ হবে উনি সেটা করবেন, এই বিষয়ে কোনো অস্বীকার করার কিছু নেই। কিন্তু আসছি ইন্ডিয়া জোটের। অনেকে বলছে ইন্ডিয়া জোট সরকার করবে। যেভাবে আমাদের অভিষেক ব্যানার্জি, অখিলেশ যাদব এরা এবং রাহুল গান্ধী এনারা যেভাবে মিটিং মিছিল করছে, তাতে দেখা যাচ্ছে ইন্ডিয়া জোট খুব লাফালাফি করছে সরকার করবে বলে। কিন্তু আমার মনে হয় ইন্ডিয়া জোট সরকার করতে পারবে না। একটা কারণ, মেজরিটি নেই, আর দ্বিতীয় কারণ তৃণমূল কংগ্রেস। খুব শুনতে অবাক লাগছে, তৃণমূল কংগ্রেস যতই ইন্ডিয়া জোটকে সমর্থন করুন বাইরে থেকে, ভেতর থেকে, মধ্যখান থেকে, সেটা কোনো বিষয় নয়, কিন্তু রাহুল গান্ধী কিংবা কংগ্রেসের নেতৃত্ব
রাহুল গান্ধীকে প্রজেক্ট করে, প্রধানমন্ত্রী প্রজেক্ট করে সরকার করবে, এটা মমতা ব্যানার্জি কখনোই হতে দেবেন না। এটা কারণ হতে দেবেন না একটাই কারণে, আমাদের তৃণমূল কংগ্রেসের কাছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে রাজ্য। আগে রাজ্যে ক্ষমতায় থাকবে, তারপর দু চার সময় পেলে কেন্দ্রে সাংসদ যাবে। কেন্দ্রের ক্ষমতাটা, সেই জায়গাটা এখনও কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসের কিন্তু সেই জায়গাটা আসেনি। কিন্তু যদি কোনো ক্রমে মানে 1% চান্সেও যদি দেখা যায় ইন্ডিয়া জোট সরকার করার জায়গায় রয়েছে এবং রাহুল গান্ধীকে ওরা প্রজেক্ট করছে প্রধানমন্ত্রী হিসেবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের রাজ্য কংগ্রেস যে সংগঠন আছে সেগুলো কিন্তু মাথাচাড়া দিয়ে উঠবে। আর মমতা ব্যানার্জির কাছে, আমাদের তৃণমূল কংগ্রেসের কাছে কখনোই জাতীয় কংগ্রেস হোক কি সিপিএম হোক, এরা কিন্তু কাম্য নয়। কারণ এরা হচ্ছে মমতা ব্যানার্জির, যদি আমি বলি, ধর্মনিরপেক্ষ কম্পিটিটার একটা। কারণ কখনোই মুসলিমরা আজ হোক কেন, 10 বছর কেন, 50 বছর পরও মুসলিমরা বিজেপিকে সেইভাবে ট্রাস্ট করবে না যতটা না ট্রাস্ট মুসলিমরা কংগ্রেস আর সিপিএমকে করবে। অতএব মমতা ব্যানার্জি কখনোই চাইবে না তার ভোট ব্যাংকে হাত দিক কংগ্রেস আর সিপিএম এসে আমার কেন্দ্রে বিজেপিকে টক্কর দিতে গিয়ে। নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করার লোক আমাদের মাননীয় নেত্রী মমতা ব্যানার্জি না। উনি রাজনীতিটা খুব ভালোভাবে বোঝেন এবং যতটা মানে অনেক বড় বড় তাবর নেতা নেত্রীর থেকে ভালো বোঝেন। এইগুলো আপনার মিডিয়াতে আলোচনা হবে না, কেন করবে না? দেখবে মিডিয়া দেখাবে অভিষেক ব্যানার্জি খুব দৌড়দৌড়ি করছে, লাফাচ্ছে, কিন্তু আলটিমেটলি কিন্তু কোনো রকম জোট যদি রাহুল গান্ধীর নেতৃত্বে করার সময় আসে, সরকার করার পজিশন আসে, কখনোই আমাদের তৃণমূল কংগ্রেস সেই জায়গাটা করবে না। খুব শিগগিরই সেটা আপনারা বুঝতে পারবেন আস্তে আস্তে। তাহলে মোদ্দা কথা খাড়াইলোটা কি? শুনুন, যেই কেন্দ্রে আসুক, রাজ্যে আসুক, সরকারের মতন চলবে। কারণ পলিটিক্যাল নেতারা, সত্যি কথা বলছি, আমাদের যে সংবিধানের যে নিয়ম নীতি আছে তাতে পলিটিক্যাল নেতারা সরকার সেইভাবে মানে সেইভাবে করে না। ঠিক আছে, আমাদের জনপ্রতিনিধি ওকে, কিন্তু তার জন্যে সরকার চালানোর জন্য আইএএস আইপিএস সব অফিসার আছে, আমলা আছে, তাদের ইয়েতেই সমস্ত কিছু কাজটা হয়। সরকারের মতন চলবে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা যেটা দেখতে পাবো, জাস্ট লোকসভার যদি আবার সংসদ অধিবেশন যখন বসবে, সামনে আছে হচ্ছে গ্রীষ্মকালীন অধিবেশন বসবে খুব শিগগিরই, চেঁচামেচিটা প্রচণ্ড হবে। কোনো এক বিখ্যাত একজন দার্শনিক বলেছিলেন যে আমাদের পার্লামেন্ট হচ্ছে শুয়োরের খোঁয়ার। তা সেই শুয়োরের খোঁয়ার খুব শিগগিরই বুঝতে পারবো আস্তে আস্তে। সেগুলো আমরা মিডিয়াতেই দেখতে পাবো, মিডিয়ার মাধ্যমে, কারণ আমাদের তো পৌঁছবার সেখানে সেইভাবে সুযোগ হয়ে ওঠে না। তা শুয়োরের খোঁয়ার খুব মানে আরও শুয়োরের খোঁয়ার তো ছিল, আরও বড় হয়ে যাবে শুয়োরের খোঁয়ার। জিনিসটা ভালো, এক পক্ষে গণতন্ত্রের পক্ষে ভালো হলো। আমি আমার আগের একটা ভিডিও ভোটের জন্য একটা পোস্ট করেছিলাম, তা সেই ভিডিওতে আমি পরিষ্কার বলেছিলাম যে শক্তিশালী বিরোধী, যে কোনো ভালো গণতন্ত্রের জন্য শক্তিশালী বিরোধী কিন্তু খুব প্রয়োজন। তা বর্তমান ভারতবর্ষের যা অবস্থা, বর্তমান ভারতবর্ষের যা ইলেকশানের যা রেজাল্ট, তাতে বিরোধী খুব শক্তিশালী, এবং বিরোধী শক্তিশালী মানে দেশের উন্নয়ন অবশ্যই হবে, উন্নয়নের পথে চলবে, এখানে কিছু বাধা নেই। হ্যাঁ, নরেন্দ্র মোদীর যে ভাবমূর্তি ছিল সেটা অবশ্যই কিছুটা হলেও আঘাত পাবে, কারণ সেই বডি ল্যাঙ্গুয়েজ 4 তারিখের সন্ধে 8টার সময়, রাত্রি 8টার সময় উনি একটা প্রেস কনফারেন্স করেছিলেন। তা সেই বডি ল্যাঙ্গুয়েজ উনি সন্ধে 8টা থেকেই আমি দেখতে পাইনি, এবং আগামী দিনে সেটা আরও প্রকট হবে। যে বডি ল্যাঙ্গুয়েজে আমরা নরেন্দ্র মোদীকে দেখে অভ্যস্ত, সেই বডি ল্যাঙ্গুয়েজ পাবো না দেখতে। ভালো, ঠিক আছে, কিন্তু দেশের মতন চলবে, আমরা আমাদের মতন চলবো। আবার সামনে আমাদের 2026-এ বিধানসভা নির্বাচন আছে, তখন আবার দেখা যাবে কিছু না কিছু ইস্যু নিয়ে ঝামেলা অশান্তি হবে। ততক্ষণের জন্য আমরাও থাকবো, আবার আলোচনায় আসবো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। নমস্কার, জয় হিন্দ।